আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডুয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের এনসিটিভি থেকে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যেই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেই নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। তো আজকে সমাধান পর্ব হচ্ছে 3। আমরা গত প্রথম এবং দ্বিতীয় পর্বে তোমাদের এই যে প্রথম পর্বে ক বিভাগের এই এমসিকিউগুলো এগুলো সমাধান করেছি। তো আজ দ্বিতীয় পর্বে তোমাদের এক কথায় উত্তর দাও এবং এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে খ বিভাগের, এগুলো সমাধান দেখিয়েছি। তো আজকে আমরা তৃতীয় পর্বে তোমাদের সমাধান দেখাবো। এই যে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল, এবং তোমার বন্ধু বান্ধব যারা এই নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পায়নি, তুমি চাইলে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো থাকবে, এখানে বলছে যে 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে দৃশ্যপট নির্ভর যেই প্রশ্নগুলো সেটি 10টি থাকবে। 10টি থেকে তোমাদের 60টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, এ কথা বলা হয়েছে। নমুনা হিসেবে 60টি প্রশ্ন দেওয়া হলো। তো এখানে নমুনা হিসেবে 60টি প্রশ্ন দেওয়া আছে, কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নের পত্রে 10টি থাকবে প্রশ্ন। আর এই যে প্রতিটি প্রশ্নের জন্য 7 মার্ক করে থাকবে। অর্থাৎ 60টি দিলে সাথে সাথে 49 মার্ক পেয়ে যাবে। তো এই যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো তোমাদের এখানে প্রথমে একটি উদ্দীপক দিবে, এবং তার সাথে যে ক খ গ এগুলো অ্যান্সার করতে হবে। এবং এটি ক খ গ থাকতে পারে অথবা ক খ কোনোটা থাকতে পারে। এবং এই যে ক থাকলে এই ক এর জন্য 2 মার্ক, খ এর জন্য 2 মার্ক এবং গ এর জন্য 3 মার্ক। অথবা যদি শুধু ক এবং খ দে, তাহলে ক এর জন্য 3 মার্ক থাকবে এবং খ এর জন্য 4 মার্ক থাকবে। সো আই শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, আমি প্রতিটি প্রশ্নের সমাধান এখন তোমাদের দেখিয়ে দিব। তো প্রথম যে 2 নম্বর প্রশ্নটি দিয়েছে, তো এখানে কি বলছে যে একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফুট। একটি টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 4 ফুট। তো এই যে উদ্দীপকটি দিয়েছে, তো এই উদ্দীপকের তোমাদের ভিত্তি করে এই ক খ গ প্রশ্নের অ্যান্সার করতে হবে। এটিকেই বলে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। তো এখানে যে তোমাদের ক নাম্বার প্রশ্নে চেয়েছে টেবিলটির প্রস্থকে সেমি অর্থাৎ সেন্টিমিটার এককে প্রকাশ করো। অর্থাৎ এই যে টেবিলটির প্রস্থ দেওয়া আছে 4 ফুট, অর্থাৎ ফুটে দেওয়া আছে। আমরা এই কি করব, এই ফুটকে সেন্টিমিটারে প্রকাশ করব। তারপর এখন আমরা বলছি টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এই যে টেবিলটির দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 4 ফুট। এই 5 ফুট 6 ইঞ্চি এবং 4 ফুটের কি করব, অনুপাত নির্ণয় করব। তারপর গ নম্বর প্রশ্নে বলেছে টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো। কি বলছে যে টেবিলটির প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে কত ভাগ বেশি, অর্থাৎ এই যে দৈর্ঘ্য কত ভাগ বেশি হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই 2 নম্বর প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি এখানে তোমাদের সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি। তো ক নম্বর আমরা এগোব, দেওয়া আছে টেবিলটির প্রস্থ 4 ফুট। এই যে আমরা যদি উদ্দীপক লক্ষ্য করি, যে এই যে এখানে দেওয়া আছে টেবিলটির প্রস্থ 4 ফুট, তাহলে আমরা এইখানে এই যে লিখবো দেওয়া আছে। যেহেতু এই উদ্দীপকে যদি কোনো কিছু তথ্য দেওয়া থাকে, তাহলে আমরা এখানে দেওয়া আছে এই কথাটি লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে লিখব দেওয়া আছে টেবিলটির প্রস্থ 4 ফুট। যেহেতু বলছে আমরা এখানে কি আছে 4 ফুটে দেওয়া আছে, এই ফুটকে কি করব, আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে আমরা এই যে 4 দিয়ে আমরা জানি যে এই যে এখানে 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার। এটি আমার আরেকটি সূত্র, এই কথাটি তোমরা মনে রাখবে যে 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার। তাহলে এখানে কয় ফুট আছে, 4 ফুট। তাহলে আমরা এগুলো 4 দিয়ে গুণ দিই, তাহলে আমরা সেন্টিমিটার পেয়ে যাব। তাহলে এই যে লিখেছে 4 গুণ 30.48 সেন্টিমিটার। তাহলে যদি আমরা এই 4কে এই 30.48 সেন্টিমিটার গুণ করি, তাহলে আমরা পাবো 121.92 সেন্টিমিটার। অতএব টেবিলটির প্রস্থ 121.92 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আই হোপ তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।
তারপর খ নম্বর প্রশ্নে কি বলেছে, টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এই যে টেবিলটির দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 4 ফুট। এই 5 ফুট 6 ইঞ্চি এবং 4 ফুটকে কি করব আমরা অনুপাত নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি তোমাদের এখন সমাধানটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমরা এখানে লিখব যে দেওয়া আছে টেবিলটির দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি আর এই যে এই 5 ফুট, এই ফুটকে কি করব আমরা ইঞ্চিতে কনভার্ট করব। তাহলে আমরা কি জানি 1 ফুট সমান 12 ইঞ্চি। আমরা সবাই জানি যে 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে 5 ফুটে কত ইঞ্চি হবে? তাহলে এই 12 সাথে 5 গুণ দিব, অর্থাৎ এই যে সমান দিয়ে 5 গুণ 12 ইঞ্চি আর আগে ছিল 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি বসিয়ে দিব। তাহলে 5 12 60 আর আগে 6 ইঞ্চি, তাহলে 60 যোগ 6 ইঞ্চি সমান হবে 66 ইঞ্চি। তাহলে আমরা কি করলাম, টেবিলটির দৈর্ঘ্য অর্থাৎ ইঞ্চিতে কনভার্ট করলাম। তারপর প্রিয় শিক্ষার্থীরা আমরা এবং এই যে টেবিলটির প্রস্থ যেহেতু এখানে ফুটে দেওয়া আছে, আমরা এই ফুটকে ইঞ্চিতে কনভার্ট করব, তাহলে আমাদের অনুপাত বের করতে সুবিধা হবে। তো এখানে আমরা জানি যে 1 ফুট সমান 12 ইঞ্চি। তো এই 4-এর সাথে যদি 12 গুণ দিই তাহলে হবে 48 ইঞ্চি, অর্থাৎ 4 12 48 ইঞ্চি। অতএব এই যে দৈর্ঘ্য অনুপাত, এই হচ্ছে অনুপাতের সিম্বল অর্থাৎ চিহ্ন, এটি হচ্ছে অনুপাতের চিহ্ন। এই যে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ, তাহলে আমরা প্রস্থ পেয়েছি 66 ইঞ্চি আর প্রস্থ পেয়েছি 48 ইঞ্চি। তাহলে এটি অনুপাত হবে 66 অনুপাত 48। এখন যদি আমরা এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যাকে আমরা ভাগ দেব অর্থাৎ কাটাকুটি দেবো, অর্থাৎ এই যে 6 দ্বারা ভাগ করে আমরা যদি এই 48কে 6 দিয়ে কাটি তাহলে পাবো 6 8 48, 8 পাবো। আর 6 দিয়ে যদি 66 কাটি তাহলে 6 11 66, তাহলে আমরা এখানে 11 পাবো। অতএব টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 11 অনুপাত 8। তো আই হোপ শিক্ষার্থীরা তোমরা খ নাম্বার অ্যান্সারটিও বুঝতে পেরেছো। তো তারপর গ নাম্বার প্রশ্নে কি বলেছে, টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য কি বলছে, প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি নির্ণয় করো। এখন আমি তোমাদের সমাধানটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আমি সমাধানটি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা লিখব, খ নং হতে পাই টেবিলটির দৈর্ঘ্য 66 ইঞ্চি এবং টেবিলটির প্রস্থ হচ্ছে 48 ইঞ্চি। এগুলো আমরা খ থেকে পেয়েছি। এই যে একটু আগে আমরা যে খ থেকে পেয়েছি, এই খ থেকে পেয়েছি, তাই আমরা লিখব খ হতে পাই বা খ হতে প্রাপ্ত। টেবিলটির দৈর্ঘ্য 66 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 48 ইঞ্চি। এখন লিখব অতএব প্রস্থের চেয়ে দৈর্ঘ্য বেশি। আমরা জানি এই যে দৈর্ঘ্য হচ্ছে বেশি, প্রস্থ হচ্ছে কম, তাহলে কত বেশি এটা আমরা যদি বের করতে হয় তাহলে কি করব, এই 66 এবং 48 দুটি বিয়োগ দিলে আমরা কত বেশি পেয়ে যাব। তাহলে এই যে 66 বিয়োগ 48 ইঞ্চি, তাহলে আমরা পাবো 18 ইঞ্চি বেশি। তারপর বলছে যে শতকরা কত বেশি, শতকরা বার করবো এই 18 অর্থাৎ 18কে আমরা শতকরা প্রকাশ করব। তো আমরা এই লিখব শতকরা বেশি, যেহেতু 66 দৈর্ঘ্য তাই আমরা দৈর্ঘ্য লিখব নিচে, আর কত বেশি 18 বেশি, আর এই যে শতকরা যেহেতু বলছে আমরা গুণ দিব 100। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এই 66কে কাটি, এই 66কে 6 দিয়ে কাটি তাহলে পাবো 6 11 66, আর 6 দিয়ে যদি 18 কাটি তাহলে পাবো 3 6 18, অর্থাৎ 3 আর 11। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা এই গুণ করি 3 আর এই যে 100, এই যে 3-এর সাথে আমরা যদি 100 গুণি তাহলে হবে 300। এই 100 সবসময় উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে গুণ হবে, কোনো সময় নিচের সংখ্যার সাথে এই 100 গুণ হবে না। তাহলে আমরা এই 3-এর সাথে 100 গুণ করবো, অর্থাৎ 300 আর নিচে আছে 11 দিব। তো তারপর পেশাকে দ্বারা আমরা এই 11কে 300 দ্বারা ভাগ করবো, তাহলে আমরা পাবো 27 সমস্ত 11 ভাগের 3, অর্থাৎ এই যে 11 দিয়ে 27কে গুণ করি তারপর 3 যোগ করি তাহলে আমরা পাবো এই সংখ্যাটি। তো আইও তোমরা বুঝতে পেরেছো। তারপর লিখবো আমরা অতএব টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য 27 সমস্ত 11 ভাগের 3% বেশি। যেহেতু বলছে এখানে শতকরা বের করতে, তাহলে আমরা এখানে এই পার্সেন্ট চিহ্নটি দিব। সো আইএফপি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের এই যে দৃশ্যপট নির্ভর 2 নম্বর প্রশ্নের সমাধান। আই হোপ তোমরা বুঝে গেছো। তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্ন 3। তো তিনি কি বলছে আমরা দেখি। তো এখানে যে উদ্দীপকটি দিয়েছে, একজন ব্যক্তি তার মোট সম্পত্তির 4 ভাগের 1 অংশ নিজের জন্য এবং
8/1 তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট অংশ দুই সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। অর্থাৎ কৃষকেরা একজন ব্যক্তি আছে, তো তার যেই সম্পত্তি, মোট সম্পত্তি 4/1 4/1 নিজের জন্য রেখেছে, আর 8/1 তার স্ত্রীর জন্য রেখেছে, এবং অবশিষ্ট যে সম্পত্তিগুলো, সেই সম্পত্তিগুলো তার যে দুই সন্তান, সেই দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। তারপর বলছে উক্ত ব্যক্তি এবং তার স্ত্রীর সম্পত্তি মোট মূল্য 6 লক্ষ টাকা। অর্থাৎ এই যে 4/1 আর 8/1 সম্পত্তি, সেই সম্পত্তির মূল্য হচ্ছে 6 লক্ষ টাকা। তো এই ছিল উদ্দীপক। তো এখানে ক নম্বর প্রশ্নে চেয়েছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল। তারপর খ নম্বর প্রশ্নে বলেছে উক্ত ব্যক্তির স্ত্রী ও এক সন্তানের প্রাপ্ত সম্পত্তি মূল্যের পার্থক্য কত টাকা তা নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই 3 নম্বর প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক নম্বর প্রশ্ন লিখেছে যে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল। তাহলে এর সমাধানটি আমরা এইভাবে লিখব যে ব্যক্তির সম্পত্তি, অর্থাৎ এই যে ব্যক্তি, এই ব্যক্তির সম্পত্তি হচ্ছে 4/1, স্ত্রী সম্পত্তি হচ্ছে 8/1। এটি আমরা কোথায় পেয়েছি? এই যে উদ্দীপক যদি লক্ষ্য করি, তাহলে এখানে পাবো এই যে ব্যক্তির মোট সম্পত্তি হচ্ছে 4/1 এবং তার স্ত্রীর সম্পত্তি হচ্ছে 8/1। এখান থেকে আমরা এই কথাটি এখানে লিখব। তো তারপর লিখব অতএব ব্যক্তি ও তার স্ত্রীর মোট সম্পত্তি, এই যে 4/1 এবং 8/1, এটাকে আমরা লসাগু করব। তাহলে এই যে লসাগু আয়ক তোমরা যে পারো, লসাগু কীভাবে করতে হয়, এই যে এই হর আছে 4 এবং 8, এই দুটো আমরা লসাগু করবো। এই যে 4 এবং 8, এই লসাগু করলে আমরা পাবো 2 দুগুণে 4, তারপর হচ্ছে 2 দিয়ে 8 দিয়ে ভাগ করি আমরা যদি, তারপর 4, অর্থাৎ 4 দুগুণে 8, তাহলে আবার এটি 2 দিয়ে ভাগ করবো, 2 একে 2 আর 2 দুগুণে 4, অর্থাৎ এই যে সংখ্যাগুলো পেলাম আমরা 2 দুগুণে 4, 4 একে 4 আর 4 দুগুণে 8, তাহলে আমাদের লসাগু হচ্ছে 8। এই যে আমরা এখানে 8 বসিয়ে দিব। তারপর কি করব, আমরা এই 8কে, অর্থাৎ এই 8কে 4 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি 4 দিয়ে 8কে ভাগ করি, তাহলে পাবো আমরা 2, এবং এই 2কেই একের সাথে গুণ করব। তাহলে 2 গুণ 1 সমান পাবো আমরা কত? 2 একে 2। এই যে এখানে 2 বসিয়ে দিব। তারপর এটিও সেম এইভাবে 8 দিয়ে আমরা 8কে ভাগ করব, তাহলে পাবো 8 একে 8, অর্থাৎ 1, আর একের সাথে 1 গুণ দিব, অর্থাৎ 1 একে 1। এই যে 1 বসিয়ে দিছে। এইভাবে এগুলো সমাধান করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটি করি তাহলে পাবো এই 2 আর 1 যোগ করব এখন, তাহলে 2 আর 1 3, তাহলে হচ্ছে 8/3, অর্থাৎ ব্যক্তি ও তার স্ত্রীর মোট সম্পত্তি হচ্ছে 8/3। তো প্রশ্নে কি বলছিল যে প্রত্যেক সন্তান মোট সম্পত্তি কত অংশ পেল। তো তাদের মোট সম্পত্তি হচ্ছে 8/3। তো তাদের অবশিষ্ট সম্পত্তি, মোট সম্পত্তি 1 ধরলে তাদের যে অবশিষ্ট সম্পত্তি 1 থেকে, অর্থাৎ 8/3 বাদ যাবে। তাহলে এটিরও সেম এইভাবে লসাগু করব আমরা, যে এখানে মনে মনে 1 ধরবো, এই যে এখানে নিচে 1 আছে, তাহলে 1 আর 8-এর লসাগু হচ্ছে 8। কারণ 1 দিয়ে 8কে ভাগ করি 1, আর 1-এর সাথে 1 গুণ করলে, অর্থাৎ 1 দিয়ে যদি 8কে ভাগ করি 8 হবে, আর 8-এর সাথে 1 গুণ করলে হবে 8। তারপর এই 8 দিয়ে 8কে ভাগ করলে হবে 1, আর 1-এর সাথে 3 গুণ করলে হবে 3, তাহলে হবে 3, 8 বিয়োগ 3 অংশ। তাহলে আমরা যদি 8 থেকে 3 বিয়োগ দিই তাহলে 5, অর্থাৎ 8/5 তাদের অবশিষ্ট সম্পত্তি। তো এখানে বলছে যে অবশিষ্ট সম্পত্তি তার 2 সন্তানের মধ্যে ভাগ করে। তো ক নম্বর প্রশ্নে বলছে যে প্রত্যেক সন্তান কত অংশ পাবে। তাহলে আমরা লিখবো অতএব যে প্রত্যেক সন্তান পায়, যেহেতু তাদের অবশিষ্ট সম্পত্তি হচ্ছে 8/5, এই 8/5 ভাগ দিব 2, যেহেতু এখানে তাদের 2 জন সন্তান, তাহলে আমরা দেব 8/5/2। তাহলে এটি আমরা ক্যালকুলেশন করব। তো এই যে আমরা যদি এই 8/5 এটিকে রাখবো, আর এই যে এই বাঘ থাকলে কি করবো, আমরা গুণ দিয়ে উল্টে দিব। তো যেহেতু এই 2 এর নিচে 1 আছে, আমরা মনে মনে 1 ধরি, যে কোনো সংখ্যা নিচে মনে মনে 1 ধরি, তাহলে এখানে বাঘ আছে, বাঘ তাহলে গুণ হয়ে উল্টে যাবে, অর্থাৎ এই 1 যাবে উপরে আর 2 আসবে নিচে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখন আমরা গুণ করব যে 5 একে 5 আর 8 দুগুণে 16, অতএব প্রত্যেক সন্তান সম্পত্তির 16/5 পেল। তো আইএফপি শিক্ষার্থীরা, তোমরা এই ক নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। তারপর খ নাম্বার প্রশ্নে বলেছে
উক্ত ব্যক্তির স্ত্রী ও এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য কত টাকা হবে নির্ণয় করো। তো এখন আমি তোমাদের এই ক নম্বর সমাধানটিও দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এভাবে লিখব এর সমাধানটি, যে উক্ত ব্যক্তি এবং তার স্ত্রীর সম্পত্তি অর্থাৎ 8/3 অংশের মূল্য হচ্ছে যে কত, 6 লক্ষ টাকা। তো এই যে 8/3 অংশ কোথায় পেয়েছি আমরা, এই যে পূর্বে যে বের করেছিলাম 8/3 অংশ, যে তাদের অবশিষ্ট যে সম্পত্তি 8/3 অংশ, সেখান থেকে আমরা এই 8/3 অংশ পেয়েছি। তো সেটির মূল্য হচ্ছে 6 লক্ষ টাকা। তারপর লিখব অতএব এক বা সম্পূর্ণ অংশের মূল্য। তো এক বা সম্পূর্ণ অংশের মূল্য বের করতে কী করব, আমরা এটিকে ভাগ করব। তাহলে এই যে 6 লক্ষের সাথে 8 গুণ দিব এবং নিচে দিব 3। তারপর লিখব অতএব 8/1 অংশ। 8/1 অংশ কী করব আমরা, এই যে এই 8 আমরা 8-এর সাথে গুণ দেবো আর এই 1 উপরের সাথে গুণ দিব, অর্থাৎ এখানে 1 দিলেও হবে, না দিলেও হবে, তোমরা দিতে পারো। তাহলে আমরা যদি এখন কাটাকুটি করি তাহলে আমরা কি করব, এই 8, এই যে 8 কেটে গেছে, অর্থাৎ 8 একে 8, আর এই যে 3, এখানে শূন্য আছে কয়টি, 5টি। তাহলে মনে মনে আমরা এই শূন্য 5টি মনে মনে বাদ দিলাম, তাহলে রইল 6। আমরা 3 দিয়ে যদি 6 রে কাটি তাহলে পাবো 2। আর এই যে মনে মনে শূন্য 6টি বাদ, 5টি বাদ দিয়েছিলাম, এই শূন্য 5টি আমরা এখন এই 2 এর সাথে লাগিয়ে দিব। তাহলে আমরা যদি 3 দিই 6 লক্ষকে এই কাটি তাহলে পাবো 2 লক্ষ। তাহলে এই 2 লক্ষর সাথে আমরা 1 গুণ করব, তাহলে পাবো কত, 2 লক্ষ। আর নিচে যে 1, একের সাথে 1 গুণ করলে 1 হবে, আর 1 দিয়ে আমরা 2 লক্ষকে ভাগ করি তাহলে উত্তর হবে 2 লক্ষ। তারপর লিখবো আমরা স্ত্রীর যে স্ত্রীর সম্পত্তির মূল্য। স্ত্রীর সম্পত্তির মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। আবার 8/3 অংশের মূল্য 6 লক্ষ টাকা। তারপর লিখব অতএব এক বা সম্পূর্ণ অংশের মূল্য, এক বা সম্পূর্ণ অংশের মূল্য যে 6 লক্ষ গুণ 8 আর ভাগ দেব 3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে কথা হচ্ছে 16/5 অংশের মূল্য। এই 16/5 অংশ কোথায় পেয়েছি, এই যে আমরা যদি লক্ষ্য করি যে প্রত্যেক সন্তানের সম্পত্তি, এই যে 16/5 অংশ, এই কথাটি এখানে লিখব যে অতএব 16/5 অংশের মূল্য হবে, যেহেতু এখানে বলছে যে 6 লক্ষ, এই 6 লক্ষ আর এই যে 16 নিচে হবে, 5 উপরে হবে, আর আগে 8 আসলো, এই 8 বসিয়ে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 8 এবং 16 কাটবো। 8 একে 8 আর 8 দুগুণা 16, এই যে 2 কাটলাম। তাহলে কি করব, এখন আমরা এই যে 3 দিয়ে আবার কি করব, 6 লক্ষ কাটবো। 3 দিয়ে আবার 6 লক্ষ কাটলে আমরা পাবো 2 লক্ষ। আর এই যে 2 ছিল এখানে, এই যে 2 ছিল, এই 2 দিয়ে আমরা আবার 2 লক্ষ কাটবো, তাহলে পাবো আমরা 1 লক্ষ। আর এই 1 লক্ষ 5 এর সাথে গুণ করবো, তাহলে আমরা পাবো কত, 5 লক্ষ। আর এই 5 লক্ষকে 1 দিয়ে ভাগ করলে আমরা সেম 5 লক্ষ পাবো, অর্থাৎ সমান হবে 5 লক্ষ টাকা। তো তারপর আমরা লিখব অতএব এক সন্তানের সম্পত্তির মূল্য 5 লক্ষ টাকা, অর্থাৎ এক সন্তানের সম্পত্তির মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা, 2 সন্তানের হবে 10 লক্ষ টাকা। তো এখন লিখব অতএব, যেহেতু বলছি যে স্ত্রী ও এক সন্তানের প্রাপ্ত মোট সম্পত্তির মূল্য কত, পার্থক্য কত হবে, তাহলে আমরা পার্থক্য মানে জানি বিয়োগ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কী করব, যে এখানে লিখব উক্ত ব্যক্তির স্ত্রী এবং এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্য। তো স্ত্রী সম্পত্তির মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা আর এক সন্তানের সম্পত্তির মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে এই 5 লক্ষ থেকে আমরা 2 লক্ষ বাদ দিব। কেন বাদ দিব, যে পার্থক্য বলছে। তাহলে আমরা 5 লক্ষ মাইনাস 2 লক্ষ, তাহলে পাবো 3 লক্ষ টাকা। অতএব নির্ণয় পার্থক্য 3 লক্ষ টাকা। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের দৃশ্যপট নির্ভর 3 নাম্বার প্রশ্নের সমাধান। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তারপর দৃশ্যপট নির্ভর 4 নাম্বার প্রশ্নে কি বলেছে, তো এখানে বলেছে যে উদ্দীপকটি দিয়েছে, ক স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি। কি বলছে, যে খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ যদি 30 মিটার বেশি তাহলে দৈর্ঘ্য কি হবে 30 মিটার। প্রস্থ যদি মনে করো 10 মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে 40 মিটার, এই কথা বলছে। তারপর বলছে যে হ স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য ক স্কুলের মাঠের প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ এই যে প্রস্থের দ্বিগুণ হবে হ মাঠের খেলার মাঠের দৈর্ঘ্য। তারপর বলছে উভয় মাঠের পরিসীমা, অর্থাৎ ক এবং খ এই উভয় খেলার মাঠের পরিসীমা হচ্ছে 140 মিটার। এটি হচ্ছে উদ্দীপক। তো এই উদ্দীপক থেকে আমাদের অ্যান্সার করতে হবে, ক নাম্বারে দিচ্ছে ক স্কুলের খেলার মাঠের প্রস্থ x মিটার হলে এর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই যে
স্কুলের যে খেলার মাঠ, এই খেলার মাঠের প্রস্থ এক্স মিটার হলে তার দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। তারপর খ নম্বরে বলছে কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি, অর্থাৎ এই স্কুলের ক্ষেত্রফল বেশি না স্কুলের ক্ষেত্রফল বেশি সেটি নির্ণয় করতে বলেছে। তারপর বলছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই 4 নাম্বার প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার প্রশ্নে আমাদের চেয়েছে যে স্কুলে খেলার মাঠের প্রস্থ এক্স মিটার হলে এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা যেই স্কুল সেই খেলার মাঠের প্রস্থ ধরলাম এক্স মিটার। তো এখানে বলছে যে স্কুলে খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি। তাহলে এখন আমরা সমাধানটি দেখে নিই। তো আমরা এভাবে লিখব যে এখানে বা দেওয়া আছে এই কথাটি লিখতে পারো, স্কুলের খেলার মাঠের প্রস্থ এক্স মিটার। এই যে এক্স মিটার কোথায় পেয়েছি, এই যে আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে স্কুলের খেলার মাঠের প্রস্থ এক্স মিটার ধরতে। তাহলে আমরা এখানে লিখব দেওয়া আছে বা এখানে স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে প্রস্থ কি হবে, যে এই যে আমরা উদ্দীপকে যদি লক্ষ্য করি উদ্দীপকের লেখাটি, তো এই যে বলছে যে খেলার মাঠের স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য হবে প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ থেকে 30 মিটার বেশি। তো বেশি মানে আমরা জানি যুগ, যেহেতু প্রস্থ এখানে এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 30 মিটার। তারপরে কি বলছে যে যে এই এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এই যে লিখব, অতএব আমরা যদি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে আমরা এই পরিসীমা সূত্রটি ব্যবহার করব। তাহলে আমরা এই স্কুলে খেলা মাঠের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা লিখব, আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ, এটি একটি সূত্র। এই সূত্রটি তোমরা মনে রাখবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা লিখব শর্ত মতে। যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে দৈর্ঘ্যের মান নির্ণয় করতে, তাহলে আমরা এই পরিসীমা সূত্রটি ব্যবহার করবো, 2 ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ। তাহলে আমরা যে 2 এর জায়গায় 2 আর কি বলছে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স প্লাস 13, এই যে দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান বসিয়ে দিব আর প্রস্থ হচ্ছে এক্স, এই যে প্রস্থের জায়গায় এক্সটি বসিয়ে দিলাম। আর এদের পরিসীমা হচ্ছে 140, এই 140 আমরা উদ্দীপক লক্ষ্য করলে দেখতে পারবো। তারপর আমরা যে শর্ত মতে এখানে লিখব বা দিয়ে লিখব। তো এখন আমরা কি করব, এই যে 2 দিয়ে x কে গুণ করলে পাবো 2x, অথবা এই যে x আর x গুণ করলে পাবো কি আমরা, অর্থাৎ 2dx। এই আমরা এই লাইনটি এখানে লিখব, এই লাইনটির পরে যে বা 2, এই যে এখানে x একটি এখানে x একটা, অর্থাৎ 2x, তারপর প্লাস 30, এই যে এই লাইনটি পেলাম। আর এই যে এই টু এখানে গুণ অবস্থায় আছে, অর্থাৎ এখানে একটি গুণ আছে। তাহলে আমরা এই যে সমান চিহ্ন, এটি হচ্ছে ডান সাইড, এটি হচ্ছে বাম সাইড। আমরা জানি যে সমান চিহ্নের ডান থেকে বাম সাইডে পরিবর্তন করতে হলে তার কীভাবে চিহ্ন পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে গুণ আছে, তাহলে এই যে বাম সাইডে গুণ আছে ডান সাইডে হয়ে যাবে কি ভাগ হয়ে যাবে। তাহলে এই যে এই 2কে আমরা কি করব, এই যে 2 এখানে গুণ আছে, এখানে চলে এসেছে ভাগ হয়ে চলে এসেছে, এই যে এইটি হচ্ছে ভাগ চিহ্ন। আর এই যে 2x প্লাস 30, এটি আমরা কি করলাম, এই যে 2, এই যে 2x, এই 2x যোগ করলে হবে 2x আর প্লাস 30। তাহলে আমরা এই যে 2 দিয়ে 140কে ভাগ করি, তারপর লিখবো নিচের লাইনে বা 2x প্লাস 30 ইকুয়াল, আমরা 2 দিয়ে যে 140কে ভাগ করি তাহলে পাবো 70। তারপর লিখবো 2x, যেহেতু আমরা এই x এর মান বের করব, তাহলে আমরা এই x কে রেখে বাকিগুলো কি করব, ডান সাইডে পাঠিয়ে দিব। তাহলে এখানে বাম সাইডে প্লাস 30 আছে, বাম সাইডে ডান সাইডে হয়ে যাবে -30, তাহলে 70 থেকে -30 বাদ দিব, তাহলে আমরা পাবো 2x ইকুয়াল 40। তো যেহেতু এখানে x এর মান বের করব, তাহলে এই 2 এবং x এখানে একটি গুণ আছে, তাহলে এই 2কে যদি আমরা ডাইন সাইডে পাঠিয়ে দিই তাহলে এখন ভাগ হয়ে যাবে। তাহলে 40 এই যে ডিভিশন 2, অতএব x ইকুয়াল 20, অর্থাৎ 2 দিয়ে আমরা 40কে ভাগ করি তাহলে পাবো 20। তাহলে আমরা এই x এর অর্থাৎ প্রস্থের মান পেলাম x সমান 20। তাহলে আমাদের প্রশ্নে বলছে যে দৈর্ঘ্যের মান নির্ণয় করতে, তাহলে আমরা লিখব অতএব স্কুলে খেলার মাঠের প্রস্থ 20 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে আমাদের x প্লাস 30। তাহলে এখন আমরা x এর মান পেলাম কত, 20, এই x এর জায়গায় 20 বসিয়ে দেবো। তাহলে এই যে 20 প্লাস 30 মিটার ইকুয়াল 50 মিটার, অর্থাৎ স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ হচ্ছে 20 মিটার। অতএব স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। তো এই ছিল ক নম্বর প্রশ্নের সমাধান। সো আই হোপ শিক্ষিতা তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো তারপর খ নম্বর প্রশ্নে কি বলেছে, যে
কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি? কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি? তো এখানে যে দুইটি স্কুল আছে, ক এবং খ স্কুল, এই যে ক এবং খ স্কুল, এই ক এবং খ স্কুলের মধ্যে কোন মাঠের ক্ষেত্রফল বেশি তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দিতে। তো সেক্ষেত্রে আমি এখন তোমাদের খ নম্বর প্রশ্নের সমাধানটিও দেখিয়ে দিচ্ছি। সো সেক্ষেত্রে তাহলে আমরা এই যে খ নম্বর প্রশ্নের সমাধানটি এইভাবে লিখব যে ক হতে প্রাপ্ত ক স্কুলে খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার। আর এটি আমরা কোথা থেকে পেয়েছি? ক হতে পেয়েছি যে ক স্কুলে খেলা মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। এগুলো আমরা ক হতে পেয়েছি। তো এখন আমরা লিখব যে খ স্কুলের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব। তাহলে লিখব অতএব খ স্কুলের দৈর্ঘ্য 2 ইন্টু 20 মিটার। তো খ স্কুলের দৈর্ঘ্য 2 ইন্টু 20 মিটার। তো এখানে উদ্দীপকে কি বলেছে? এই যে যদি আমরা উদ্দীপকটি লক্ষ্য করি তাহলে এখানে বলছে যে ক যে খ স্কুলের মাঠের দৈর্ঘ্য ক স্কুলের খেলার মাঠের প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ যে প্রস্থের দ্বিগুণ হবে খ স্কুলের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব যে খ স্কুলের দৈর্ঘ্য 2 ইন্টু 20, অর্থাৎ ক স্কুলের প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে খ স্কুলের দৈর্ঘ্য হবে যে প্রস্থের দ্বিগুণ মানে 2 গুণ 20 অর্থাৎ 40 মিটার। তারপর আমরা লিখব যে ধরি খ স্কুলের প্রস্থ y মিটার। এগুলো আমরা কি ধরে নিলাম যে খ স্কুলের দৈর্ঘ্য হচ্ছে কত? y মিটার, অতএব শর্ত মতে। তাহলে সেম আমরা এই যে পরিসীমা সূত্রটি নির্ণয় করব, পরিসীমা সূত্রটি ব্যবহার করব। যে পরিসীমা সূত্রটি ছিল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই যে 2 এর জায়গায় 2 বসলাম, আর যে দৈর্ঘ্য কত? 40 মিটার, যে দৈর্ঘ্যের জায়গায় 40 আর প্রস্থ হচ্ছে y মিটার। তাহলে আর এই যে পরিসীমা হচ্ছে 140 মিটার, এটি আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তাহলে এখানে কি করব? আমরা y এর মান নির্ণয় করব। তাহলে শিক্ষার্থীরা এই যে 40 এবং y এটিকে আমরা বাম সাইডে রাখবো, আর এই 2 এখানে গুণ অবস্থায় আছে, এই ডান সাইডে হয়ে যাবে ভাগাকারে। তাহলে আমরা লিখব 40 প্লাস y ইকুয়াল 2 দিয়ে যদি আমরা এই 140কে ভাগ করি তাহলে পাবো 70 অর্থাৎ 70। তারপর আমরা এই যে ওয়াইকে রাখবো, আর এই 40 প্লাস আকারে আছে বাম সাইডে, ডান সাইডে হয়ে যাবে -40। তাহলে আমরা ওয়াই ইকুয়াল 70 মাইনাস 40, অতএব ওয়াই ইকুয়াল 30। তারপর আমরা যেহেতু বলছি ক্ষেত্রফল নির্ণয় করতে, যে কোন ক স্কুলের না খ স্কুলে মাঠের ক্ষেত্রফল বেশি সেটি নির্ণয় করতে। তাহলে আমরা ক এবং খ উভয় স্কুলের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। তাহলে লিখব, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা আমরা সবাই জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে লিখব ক স্কুলে খেলার মাঠের, প্রথমে আমরা ক স্কুলের মাঠের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে যে দৈর্ঘ্য কত ছিল 50, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ক স্কুলের খেলার মাঠের আমরা 50 এটি কতে আমরা বের করে নিয়েছি, আর প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 50 গুণ 20, আর এখানে দিব বর্গ মিটার। ক্ষেত্রফলের সময় আমরা কি দেব? বর্গ মিটার। তাহলে যদি আমরা এই 50 গুণ 20 গুণ করি তাহলে পাবো 1000 বর্গ মিটার। তো ক স্কুলের মাঠের ক্ষেত্রফল হচ্ছে 1000 বর্গমিটার। তাহলে এখন আমরা দেখি খ স্কুলের মাঠের ক্ষেত্রফল কত হয়। তাহলে লিখব ক স্কুলের মাঠের ক্ষেত্রফল 40 গুণ 30, অর্থাৎ আমরা এই যে ওয়াই অর্থাৎ প্রস্থ পেয়েছি 30 আর এই দৈর্ঘ্য পেয়েছি আমরা 40। তাহলে এই যে 40 আর 30 গুণ করব, তাহলে গুণ করলে আমরা পাবো 1200 বর্গ মিটার, অর্থাৎ 1200 বর্গ মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন এই যে ক স্কুলের ক্ষেত্রফল বেশি না খ স্কুলের ক্ষেত্রফল বেশি সেটি আমরা দেখব। তো এই যে এখানে লিখব যেহেতু 1000 এটি হচ্ছে যে লেস দেন, অর্থাৎ এই 1200 বড়। তো তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং ক স্কুলের খেলার মাঠের চেয়ে ক স্কুলে খেলার মাঠের ক্ষেত্রফল বেশি। তাই প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এই ছিল তোমাদের এই যে দৃশ্যপট নির্ভর 4 নম্বর প্রশ্নের সমাধান। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাহলে আজ এই পর্যন্ত থাক। আমরা আজকে সমাধান করলাম তোমাদের দৃশ্যপট নির্ভর 2, 3, 4। তো আমরা তার পরবর্তী পর্বে তোমাদের যে বাকি প্রশ্নগুলো ছিল 5, 6, 7, 8 এগুলো করলে শেষ হয়ে যাবে। তো আমরা তার পরবর্তী পর্বে তোমাদের বাকি প্রশ্নগুলোর সমাধান দিয়ে দিব। তোমরা তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
তো এভাবে তোমাদের প্রতিটি বিষয় গণিত সহ অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে। তোমরা সেগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2000 এক্সাম এই নামে একটি প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে তোমরা সকল বিষয়ের এই নমুনা প্রশ্ন ও তার সমাধান পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং এই নমুনা প্রশ্নের সমাধান দেওয়ার পরে আমাদের চ্যানেলে তোমাদের এই কিছু সাজেশন দেওয়া হবে প্রতিটি বিষয়ের। তো সেই সাজেশনগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।